হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে কি চলছে এই নিয়ে। বাংলাদেশে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের নামে চলছে একদিকে রাজনীতির প্রচার। আমরা দেখতে পেয়েছি গত ২৭ তারিখে মালয়েশিয়া থেকে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব বাংলাদেশ পেকুয়াতে এসে ধর্মসভা করে তাফসিরুল কোরআন মাহফিল। সেই তাফসিরুল কোরআন মাহফিলে জামাতের অনেকগুলো ছাত্র শিবিরের দায়িত্ববান ব্যক্তিরাও বক্তব্য দিয়েছে। সেই সাথে সাথে দেখেছি বিভিন্ন আলেমোলামারাও বক্তব্য দিয়েছে। কম করে ১৫ লক্ষর মতো মানুষ সেই তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছে। ভারতবর্ষের কিছু সংখ্যক মিডিয়া বা কিছু মানুষ সেটাকে জামাতের রাজনীতির সঙ্গে একত্রিত করে দিচ্ছে। আসলে সত্যি কি এমন কিছু হচ্ছে যে তাফসিরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিলে বর্তমান সময়ে রাজনীতি ঢুকে গেছে? আসলে হাসিনা সরকার যখন ছিল, আমরা সেই সময় একটা জিনিস বাংলাদেশে খুব ভালো রকম দেখতাম, বিভিন্ন আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবগণ তারা যখন হক এবং সত্য কথাগুলো শেয়ার করত, তখন সেই এলাকার চেয়ারম্যান বা এমএলএ, এমপি, সংসদ সদস্য তারা সেই ওয়াজের মাহফিলগুলোতে গিয়ে বাধা সৃষ্টি করত। বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে নিত, জলসা বন্ধ করে দিত, প্রকাশ্যে হুমকি দিত। এমনকি পুলিশ প্রশাসনগুলো বাংলাদেশে দেখেছি বড় বড় আলেম ওলামাদের কাছে এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জলসা থেকে চলে যেত। কিন্তু আজকে ২০২৪ গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা কি দেখতে পাচ্ছি, সেখানে প্রকাশ্য বাক স্বাধীনতা, যে যার মতো কথা শেয়ার করতে পারছে। মাইকগুলো যে ওয়াজের মাহফিলে একটা লিমিট থাকতো কথা বলার, সেইখানে থেকে এখন দেখেছি পুরো একদম ওপেনভাবে কথা বলছে। কিন্তু এদিককে অনেকটা ভালো হয়েছে, আবার এই ওয়াজের মাহফিলে বর্তমান সময় একটা প্রবলেম হচ্ছে, যে বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। একদিকে বক্তাগণ তাদের ন্যায়, ন্যায্য এবং সত্য কথাগুলো শেয়ার করছে, কেউ আওয়ামী লীগ, শেখ হাসিনার বিরোধী করছে, আবার কেউ অন্য অন্য দল মতের যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের বিষয়গুলো নিয়ে শেয়ার করছে, তাদের প্রচার করছে, প্রসার করছে। আবার কিছু সংখ্যক বক্তা দেখেছি তারা ওপেনলি ওয়াজের মাহফিল থেকে ভারত বিরোধী স্লোগান তুলছে। সুতরাং বাংলাদেশে যে সমস্ত ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, তাদের একটা টেন্ডেন্সি, তাদের একটা চিন্তা, তাদের একটা ভাবনা থাকা উচিত, আলেমে আলেমের দ্বন্দ্ব, ইসলাম ভার্সেস ইসলামের দ্বন্দ্ব না করে, বিভেদ না করে ঐক্য গড়ে তোলা, তাদেরকে একত্রিত হওয়া, আলেম ওলামাদের তাফসির করে মানুষদেরকে সঠিকভাবে সুন্দর এবং ন্যায় এবং ন্যায্য এবং সেই সাথে সত্যতা মানুষের কাছে ফুটিয়ে তোলা উচিত। বিগত কয়েক বছর দেখেছি হাসিনা সরকারের আমলে আলেম ওলামাদের জেল, জরিমানা, মার, প্রচণ্ড কিছু আমরা আলেম সম্প্রদায়ে দেখেছি। এমনকি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সবথেকে সেরা একজন তাফসিরকারী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তানাকে আমরা দেখেছি জেলে রেখে দিয়েছিল ১৩টা বছর, আর এই ১৩টা বছর পরে তিনি ইন্তেকালও করেন। সুতরাং কোরআনপ্রেমী যে মানুষ বাংলাদেশে আছে, ওয়াজ মাহফিলে প্রচুর মানুষ হয়, তারাও চায় ন্যায় এবং সত্যগুলোকে মানুষের সামনে ফুটিয়ে তুলুক। কিন্তু অনেক আলেম ওলামার হাত বাঁধা ছিল, অনেক আলেম ওলামাকে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলা হতো, কারণ হাসিনা সরকারের পুলিশ যদি কথা একটু বেশি কম হতো সাথে সাথে বন্ধও করতো, ধরে নিয়ে চলে যেত। আর বিভিন্ন সময় আমরা দেখেছি এভরি টাইম বক্তার গায়ে হাত, গালাগালি, মাইক বন্ধ করে দেয়া। এই জিনিসগুলো দেখে আমরা যারা মুসলিম ধর্ম অবলম্বনকারী মানুষ, আমাদের খুব খারাপ লাগতো যে এইগুলো কবে বন্ধ হবে। আই হোপ তাদের একটা খুব সুন্দর সুদিন এসেছে। সুতরাং যে সমস্ত বক্তাগান আছে, এই একটা মোক্ষম সময়, আপনারা পুরো খোলাখুলিভাবে মানুষের সামনে আলোচনা করুন। কাউকে দেখে ভয় নয়, কাউকে দেখে ডর নয়। ইসলাম, কোরআন, হাদিস এগুলো কি বলেছে মানুষের সামনে, সেগুলো পুরো ওপেনভাবে আপনারা শেয়ার করুন। তাতে মানুষরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, তারা অনেক কিছু পাবে এই থেকে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আজকের ৩১শে ডিসেম্বর, আজকের দিনে ছাত্র সমন্বয়ক একটা যে অভ্যুত্থান করেছিল, তারা শহীদ মিনারে একটা সমাবেশ ডাকে। সেই সমাবেশে আমরা দেখেছি কি,
সেইখানে আসার আগে বাগেরহাটে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দুবই একত্রিত হয়ে সমন্বয়কদের উপরে অত্যাচার করে, মারধর করে, এমনকি 20 জন হাসপাতালে। তাহলে আমি একটা জিনিস ভেবে পাইনি যে বাংলাদেশ, তারা বলছে আমরা বর্তমান সময় স্বাধীন। কেমন স্বাধীন হয়েছে? একটা স্বাধীন দেশে সেই দেশের রাজনৈতিক দল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যারা দেশ থেকে কিছুজন পালিয়েছে, কিছুজন সেখানে ঘাপটি মেরে বসে আছে, ফের আজকের এত বড় একটা অভ্যুত্থানের পরে তাদের গায়ে হাত তুলছে, তাদেরকে মারছে। শুধু এই নয়, আমরা বিভিন্ন সময় দেখছি, কখনো আনসার লীগ দেখতে পাচ্ছি, কখনো ভ্যান চালকদের একটা লীগ দেখতে পাচ্ছি, সেই সময়ে কখনো দেখতে পাচ্ছি অভ্যুত্থানকারীরা এক জায়গায় যাচ্ছে সমাবেশ করতে, তাদেরকে বাঁধা দেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো জায়গায় দেখছি ওয়াজ মাহফিলগুলোতে এখনও পর্যন্ত কিছু জায়গায় ওপেন থ্রেড দিচ্ছে। এগুলো করছে কারা? বিএনপি। আর এই বিএনপি ছাড়া মুখ্য জায়গায় দাঁড়িয়ে আছে, এক হচ্ছে কি খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল। এদের কি বলবো, কিছু ভেবে পায়নি। এরা কিন্তু একটা টেন্ডেন্সি রেখেছে, শেখ হাসিনা যেখান থেকে বাংলাদেশ থেকে চলে এসেছে, ছাত্রলীগ চলে গেছে, তারপরে যত চাঁদাবাজি, যত কেলেঙ্কারি, যত 2 নম্বরি, সমস্ত কিছু কিন্তু এই বিএনপিরা বেশি করে এখন করে শুরু করে দিয়েছে। আসলে একজনের হাতে ছিল, সেটাকে এখন হাত বদলে অন্য রাজনৈতিক দলের কাছে চলে গেছে। আর জামাত শিবিরকে আপনি দেখুন, তারা চাইছে একটা সঠিকভাবে, গণতন্ত্রভাবে, সুন্দরভাবে একটা রাজনৈতিক দল কিভাবে চলে, সবাইকে নিয়ে কিভাবে চলতে পারে, সেটাই চেষ্টা করছে। কিন্তু সত্যি কি তো পারবে? দীর্ঘ একটা দুটো নয়, প্রায় 13 থেকে 14 বছর জামাত শিবিরের বিভিন্ন ছেলেরা কোনোদিন কোনো সভা সমাবেশ করতে পারেনি। কলেজে যখন ছাত্র ইউনিয়ন করে, তারা সেগুলো শেয়ার করতে পারেনি। মানুষের সামনে কোনো প্রবলেম হলে সেগুলো কখনো তুলে ধরতে পারেনি। তাদের কাছে ছিল ভালো শিক্ষা, তাদের কাছে ছিল ভালো সমাজসেবা, কিন্তু সেগুলো দিতে পারেনি। বিকজ সেই সময় ছাত্রলীগ, ছাত্র শিবিরকে দিনের পর দিন অত্যাচার করেছে, তাদেরকে একদম কোণঠাসা করে রেখেছিল। কিন্তু আজকের জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছি কি, সেই জায়গায় থেকে ছাত্রলীগ তারা ওপেন হয়ে গেছে। আলেম ওলামারা পুরোপুরি খোলা ময়দানে বক্তব্য করছে। বিশেষ করে বাংলাদেশে আপনি দেখুন এই মুহূর্তে ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, আমির হামজা সাহেব, গোলাম রাব্বানী সাহেব, এই সমস্ত যারা খুব ভালো ভালো বক্তা বাংলাদেশে, যারা আমরা যাদের অনেক বক্তব্যগুলো শুনি, তারা এই সময় দেখছি কি সুন্দরভাবে যে প্রবলেমগুলো বিগত দিন বলতে পারিনি, এখন ওপেনভাবে খোলাখুলি সেগুলো শেয়ার করছে মানুষের সামনে। সো এই সময়ে কিছু কিছু মানুষ রয়েছে যে প্রবলেমগুলো করছে, সেই প্রবলেম থেকে অবশ্যই বাড়িয়ে আসতে হবে। আপনারা যে বাগেরহাটে ছাত্রলীগ ভার্সেস সমন্বয়ক, যে সমন্বয়করা এই গত 4 থেকে 5 মাস আগে গণ অভ্যুত্থান করে শেখ হাসিনাকে বিদায় করে দিতে পেরেছে, যারা আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দলকে শেষ করে দিয়েছে, তাদের দলের যে সমস্ত নেতা লিডার রয়েছে, তারা কোন দেশ না কোন দেশে পালিয়ে চলে গেছে। ছাত্রলীগ যারা দিনের পর দিন অত্যাচার করেছিল, সেই ছাত্রলীগরা পর্যন্ত পালিয়েছে। আর এখন সেই ছাত্রলীগের সভাপতি হিসেবে সাদ্দাম, সে বলছে আমরা 170 জনের মতো সমন্বয়কের ঘর বাড়ির লিস্ট সমস্ত কিছু তৈরি করে নিয়েছি, তাদের ব্যবস্থা করব, তাদের মারব, এই যে হুমকি দিচ্ছে। সেই সাথে সাথে আজকের বাগেরহাটে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এই দুজনে একত্রিত হয়ে সমন্বয়কদের, ছাত্রদের কিভাবে পিটিয়েছে। তাহলে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে? অথচ বাংলাদেশ যে সরকার রয়েছে ছাত্রদের পাশে আর আসে না। বিকজ ছাত্ররা যে অভ্যুত্থান করেছে, তারা উপদেষ্টাদের বসিয়েছে, আর উপদেষ্টারা এখন সরকার চালাচ্ছে, তারা ছাত্রদেরকে ভুলে গেছে। ছাত্রদের যে প্রবলেমগুলো সেগুলো তারা কানেই নেয় না। আজকে আপনারাই দেখুন, যে শহীদ পরিবারগুলো ছিল, তাদেরকে না ভরণ পোষণ দিচ্ছে, তাদের কোনো না টাকা পয়সা দিচ্ছে, সেই সাথে যারা ওই অভ্যুত্থানের সময়ে হাত হারিয়েছে, পা হারিয়েছে, এই সমস্ত মানুষদেরকে আজকের কোনো ভ্রুক্ষেপ নেই এই সরকারের। অথচ ইউনূস সরকার বলেছিল যে আমরা খুব তাড়াতাড়ি একটা সুন্দর দেশ বিনির্মাণ করব। কোথায় সেই বিনির্মাণের দেশ? আজকের বাংলাদেশে যেদিকেই যাচ্ছি শুধু হাহাকার, দ্রব্যমূল্য, যেদিকে যাচ্ছি চাঁদাবাজি, যেখানে যাচ্ছি আনসার লীগ, যেখানে যাচ্ছি ওই গোপালনগরের মতো মারধর, এরকম চলছে দিনের পর দিন বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের যে সমস্ত মানুষরা রয়েছে, আর যে সমস্ত ইউটিউবাররা রয়েছে, এরা এখন দেখেছি, এর আগে হাসিনা সরকারকে পা চাটা দালাল হিসেবে কাজ করতো। পুরো প্রকাশ্যে বলছি, যত ইউটিউবার আছে XYZ 2-1 জন বাদ দিয়ে আদার্স
অধিকাংশ সবাই না, কিন্তু সেই সময় হাসিনা সরকারের পা চেটে গোলামি করে ব্যবহার করতো ইউটিউবটা। কিন্তু বর্তমান সময়ে হাসিনা সরকারের বিপক্ষে গিয়ে ইউনূস সরকারের পা চাচ্ছে। তাদের ওখানে হাজারো প্রবলেম রয়েছে, সেগুলো তারা কখনো তুলে ধরে না। তারা সারাক্ষণ ভারত বিরোধী কথা বলছে, তারা সবসময় ইউনূস সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। কিন্তু সত্যি কথা বলছি, ইউনূস সরকারের পক্ষ নেওয়ার থেকে তার বিপক্ষে থাকাটাই দরকার। আমরা দুটো ইউটিউবারকে দেখেছি খুব মানে সবসময় ইউনূস সরকারের যে প্রবলেমগুলো সেগুলো তারা ওপেনলি একদম শেয়ার করে। এক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসকে দেখছি, তারা পুরো ওপেনভাবে কাউকে ভয় না করে একদম ওপেন রাখে কথাগুলো। সুতরাং আরও যত ইউটিউবার রয়েছে তারা এর আগে হাসিনার গোলামি করতো, এখন ইউনূস সরকারের গোলামি করছে। এরপরে হয়তো জামাতে ইসলামী কি বিএনপি যে ক্ষমতায় আসবে তাদের গোলামি করবে। আর বিএনপি এই যে রাজনৈতিক দলটা আছে, এদের যদি একবার ব্যাক রিপোর্ট দেখেন, ব্যাক রিপোর্ট, এরা আওয়ামী লীগ থেকে পুরো প্রশিক্ষণ পেয়ে এই জায়গায় চলে এসেছে। এদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে, কখনো এদের নিম্নতলায় যে সমস্ত নেতা লিডার আছে তাদেরকে কখনো থ্রেট দেয় না, কখনো ভয় দেখায় না, কখনো রাজনৈতিক থেকে বাদ দেবে বলে না। বিকজ এরা যে সমস্ত চাঁদাবাজি আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি করে, টাকাগুলো পাচ্ছে তারাই, বড় বড় নেতা লিডাররা। সেই জন্য এরা আর এই কথাগুলো একদমই শেয়ার করে না। আর তাফসিরুল কোরআন মাহফিলটা এখন তো উন্মুক্ত একটা জায়গা, তাহলে এই জায়গায় এখন আপনারা আর খুব সুন্দরভাবে গঠনমূলক কথা কেন শেয়ার করেন না? আপনাদের ভেতরে দেখেছি এখনও পর্যন্ত বিভেদ, দ্বন্দ্ব, ঝক্কি, ঝামেলা এরকম একটা জায়গায় এখনও রয়েছে। অথচ কত বড় বড় তাফসিরুল কোরআন মাহফিলগুলো আপনাদের ওখানে অনুষ্ঠিত হচ্ছে। অলমোস্ট 15 লাখ 10 লাখ লোকের একটা করে প্যান্ডেল, যে জায়গাগুলো দিনের পর দিন কষ্ট মেহনত করে একটা মাহফিল তৈরি করছে, অথচ সেই জায়গাগুলোকে আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারছেন না। আজকের আপনাদের বাংলাদেশ তো স্বাধীনতা লাভ করেছে, আপনাদের এই সময় তো উচিত ছিল খুব সুন্দরভাবে তাফসিরগুলো করে মানুষদেরকে সত্য এবং ন্যায়গুলোকে তুলে ধরা, বাংলাদেশের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো শেয়ার করা। কিন্তু সেগুলো না করে আপনারা সেই জলসের স্টেজে গিয়ে দেখছি কেউ কাউকে কাদা ছুঁড়ে মারছেন, অপরদিকে আরেকজন কাদা ছুঁড়ে মারছেন, না না ঐক্য করার জন্য আপনারা কখনো এক হচ্ছেন। সুতরাং বাংলাদেশে এত বড় বড় তাফসিরুল কোরআন মাহফিল, এত টাকা, সুতরাং এই সময় তো বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকাটা থাকবে সব থেকে বেটার জায়গায়। বাট এই আলেম ওলামারাই দেখছি অনেকটা ফেল করার মতো, কারণ আলেম ওলামারা তো এই সময় পথ দেখাবে, কিন্তু তারা কতটা পথ দেখাচ্ছে? আজকাল আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত প্রবলেমগুলো বাংলাদেশে যেগুলো অতীতে হয়ে গেছে, সেই প্রবলেমগুলো এখনও পর্যন্ত আছে। আজকের দেখুন বাংলাদেশের সবজির দাম থেকে শুরু করে নিয়ে পণ্য, বিভিন্ন দ্রব্যাদি প্রচুর হারে দাম বেশি, প্রচুর হারে দাম বেশি। এমনকি সে দেশ থেকে পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে দিনের পর দিন নিউজ করছে, সেগুলো শেয়ার করছে। কিন্তু কখনো বাংলাদেশের যে সমস্ত ইউটিউবার রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, যে সমস্ত বড় বড় নিউজ চ্যানেল রয়েছে, সেগুলোকে কখনো ফ্যাক্ট চেকিংভাবে সঠিক সত্যটাকে তুলে ধরে না বিশ্ববাসীর কাছে। বিশ্ববাসী বাংলাদেশের যে একটা ছবি এখন দেখতে পাচ্ছে যে দিনের পর দিন তারা কোনো অত্যাচার করছে, তারা হিন্দুদেরকে মারছে, তারা সংখ্যালঘুদের মারছে, এই সমস্ত জিনিস নিয়ে বাংলাদেশ নিয়ে এখন সমস্ত মানুষ মেন্টালিটি দিচ্ছে যে বাংলাদেশ কেমন একটা দেশ এখন তৈরি হয়েছে। অথচ যে সমস্ত নিউজ মিডিয়া অন্য অন্য দেশের প্রোপাগান্ডা নিচ্ছে বাংলাদেশ নিয়ে, তাদের তো এই সময় উচিত ছিল যে বাংলাদেশের সত্যটাকে তুলে ধরা। আসলে এই মিডিয়াগুলো ওপেনলি ইউনূস সরকারের গোলামতি করছে এই জন্য, শুধুমাত্র টাকার জন্য। কেউ কখনো সত্য এবং ন্যায়ভাবে কখনো এগুলো শেয়ার করে না। সুতরাং আজকের আমার এই মেসেজ বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের সমন্বয়ক অ্যান্ড যত ইউটিউবার আছে, যত নিউজ মিডিয়া আছে, যত প্রিন্ট মিডিয়া আছে, তাদের জন্য যে প্রবলেমগুলো অন্য দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে দিনের পর দিন করে যাচ্ছে, আপনারা সেগুলো ফ্যাক্ট চেকিং করে মানুষের কাছে সত্যতা তুলে ধরুন। না হলে বাংলাদেশ নিয়ে অন্য অন্য দেশের মানুষদেরকে বাংলাদেশের যে প্রতিচ্ছবি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, সেটা একটা ভীষণ খারাপ দিকে যাচ্ছে। সো আলেম ওলামাদের এই সময় সবথেকে বেশি ভূমিকা রাখা উচিত। তাদের বাংলাদেশ বিনির্মাণে কী কী ভূমিকা রাখা উচিত সেগুলোও চিন্তা করা উচিত। এত বড় বড় তাফসিরুল কোরআন মাহফিল পাওয়ার পরেও যারা সেই জায়গাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, তাদেরও এই জায়গায় প্রবলেম হবে। সুতরাং আপনারা এই জায়গাগুলো এখন থেকে ঠিক করে নেন। আজকের এ পর্যন্ত এই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।